বাংলা সিনেমার ইতিহাসে শ্রেষ্ঠ নায়ক বলুন আর মহানায়ক বলুন, তিনি একজনই উত্তম কুমার। বাঙালি নায়ক রিলেটেড কোনো কথা উঠলেই সবার প্রথমেই এই মহানায়কের ছবিটাই ভেসে ওঠে চোখে। তিনি যেমন একের পর এক কমার্শিয়াল ব্লকবাস্টার দিয়েছেন অগ্নিপরীক্ষা কিংবা হারানো সুরের মতো, তেমনি দিয়েছেন সত্যজিৎ রায়ের নায়কের মতো সিনেমা। পুরস্কার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেটা পেয়েছেন নায়ক এবং প্রযোজক দুই পরিচয়ে। তার ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন 202টির মতো সিনেমাতে। 2002 সালে পশ্চিমবঙ্গ সরকার তার নামে মহানায়ক পুরস্কার নামে একটি আজীবন স্বীকৃতি পুরস্কার চালু করেছে। টালিগঞ্জের মেট্রো স্টেশনের নাম বদলেও রাখা হয়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। তারপরে কত নায়ক এসেছে গিয়েছে দুই বাংলায়, তবুও প্রতিবারই তুলনা করা হয়েছে তার সাথেই। আজকে কথা বলবো এই মহানায়কের ক্যারিয়ার নিয়ে, কথা বলবো অভিনয়ের শুরুটা নিয়ে, সিনেমার শুরুতে এবং বাস্তব জীবনে ভয়ানক স্ট্রাগলের কথা নিয়ে, কথা বলবো সত্যজিৎ রায়ের সাথে তার আইকনিক কোলাবোরেশনের কথা বলবো আরো অনেক কিছু নিয়ে। ভিডিওটি শুরু করবার আগে একটা অনুরোধ করে রাখি, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। কলকাতার অতি নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারে জন্মেছিলেন এই মহানায়ক। তিনি জন্মেছিলেন কলকাতার ভবানীপুরে 51 আহিরোটোলা স্ট্রিটে তার মামার বাড়িতে। তার বাবার চাকরিটা কিন্তু তার মানসিকতায় প্রভাব রাখবার মতো একটা চাকরি ছিল। কলকাতার একটা ক্লাসিক সিনেমা হলের নাম ছিল মেট্রো সিনেমা হল। এই হলে একটা ছোটখাটো কর্মচারীর চাকরি করতেন উত্তম কুমারের বাবা। উত্তম তখনও উত্তম হননি, তার অরিজিনাল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। ছোটবেলায় নিঃসন্দেহে তিনি অসংখ্যবার বাবার হাত ধরে গিয়েছেন সিনেমা দেখতে। রূপালী পর্দার প্রভাব তার সেই ছোট্ট হৃদয়ে অবশ্যই পড়েছিল। কনসিয়াসলি কিংবা সাবকনসিয়াসলি তিনি হয়তো ভেবেছিলেন অভিনয়টা কোনো একদিন করবেন, তবে সেটার জন্য তার 25-30 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথম সুযোগটা এসেছিল 5 বছর বয়সী, তবে প্রথম অভিনয়টা সিনেমাতে করা হয়নি। তিনি অভিনয় করেছিলেন মঞ্চে। বাংলার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে অভিনয় করেছিলেন 5 বছর বয়সে। কিন্তু ছোট বাচ্চার মতো যেন তেন দুধভাত মার্কা অভিনয় করেননি তিনি সেই নাটকে। তিনি এই নাটকের জন্য পেয়ে গিয়েছিলেন একটি স্বর্ণ পদক। তার জ্যাঠামশাই এর একটা ক্লাব ছিল শহীদ সমাজ নামে, সেই ক্লাবে নিয়মিত যাত্রা রিহার্সাল হতো। একদম ছোটবেলা থেকে উত্তম কুমার সেই ক্লাবে যাতায়াত করতেন, নিয়মিত বসে বসে দেখতেন সেই রিহার্সাল গুলো। অভিনেতা হবার ইচ্ছাটা তিনি খুব ছোটবেলা থেকেই পুষে রেখেছিলেন। তার ছোটবেলার আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলা যাক, তিনি তখন চক্রবেরিয়া হাই স্কুলে পড়াশোনা করেন, বয়স 14-15 মতো। সেই স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং সেখানে মঞ্চস্থ করা হবে গয়াসুর নামের একটি নাটক। কিন্তু ছোটখাটো একটি ঝামেলা হয়ে গেল সেখানে। গয়াসুরের ছোটবেলা চরিত্র করবার মতো যোগ্য কাউকে পাওয়া যাচ্ছিল না। বেশ অনেকজনকে দিয়ে ট্রায়াল দেওয়ার পরেও অনুষ্ঠানের দায়িত্বে থাকা শিক্ষকের কাউকেই পছন্দ হচ্ছিল না। তিনি তখন হতাশ মুখে শেষ একটা চেষ্টা দিতে ক্লাসরুমে এসে বললেন, তোদের মধ্যে কেউ অভিনয় পারে নাকি? পারলে একবার আসিস তো। তখন অরুণ কুমার অর্থাৎ উত্তম হাত তুলে জানালেন সে একটা ট্রায়াল দিতে চায়। শিক্ষক সাহেব প্রথম দেখাতে অরুণকে পছন্দ করে নিলেন। তারপর অভিনয়ের ট্রায়াল দিতেই বুঝে গেলেন যে এ তো জাত অভিনেতা। তিনি খুশি হয়ে বলেছিলেন, ওয়ান্ডারফুল, চমৎকার অভিনয় করেছো তুমি। এরপর থেকে তিনি মাঝে মধ্যেই স্কুল নাটকে অভিনয় করে যাচ্ছিলেন, কিন্তু তার খুব ইচ্ছে ছিল তার জেঠুর ক্লাব শহীদ সমাজে অভিনয় করার। সেই সুযোগটা কোনোভাবেই যেন হাতে আসছিল না। একদিন হঠাৎ করে সেই সুযোগটাও চলে আসলো। তার জেঠুর ক্লাব ব্রজদুলাল নাটকটি মঞ্চস্থ করছিল। সেখানে কৃষ্ণের ছোটবেলার একটি চরিত্র প্রয়োজন ছিল, উত্তম পেয়ে গেলেন সেই চরিত্রটি। এই নাটকে তৎকালীন বিখ্যাত মঞ্চ এবং সিনেমা জগতের বড় তারকা অভিনেতা ফণী রায়ও অভিনয় করেছিলেন। তিনি নাটক শেষে উত্তমের জেঠুকে এসে বলেছিলেন, তোমার ভাইপো একদিন মস্ত বড় অভিনেতা হবে। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন, দেখা শুরু করলেন নাটক এবং সিনেমা। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম তার বাবার মেট্রো সিনেমা হলে চাকরি করাটা একটা প্রভাবক হিসেবে কাজ করেছিল তার মাঝে। সেটা বড় হওয়ার পর আরো বাড়তে লাগলো। তিনি নিয়মিত মেট্রো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেন আর তার পছন্দের অভিনেতাদের অভিনয়ের ধরন নকল করে বাসায় প্র্যাকটিস করতেন। তখন তিনি একটি ইন্টারেস্টিং কাজ করেছিলেন। তার পাড়ার এবং স্কুলের বন্ধুদের নিয়ে মাচা ও পর্দা খাটিয়ে পাড়াতেই তৈরি করেছিলেন লুনার ক্লাব নামক একটি সংগঠন। সেখানে তিনি করতে লাগলেন একের পর এক নাটক। অভিনয় জগতে তিনি কয়েকজনকে আদর্শ হিসেবে মেনে চলতেন। মঞ্চ নাটকে তার আদর্শ ছিল শিশির কুমার ভাদুরী ও সিনেমায় ছিল প্রমথেশ বড়ুয়া। তবে আপনারা যদি মনে করেন থিয়েটারে বেশ কয়েক বছর দুর্দান্ত অভিনয় করবার পর ধূপ করে জাদুমন্ত্রের বলে তিনি সিনেমা জগতে চলে এসেছিলেন, সেটা অত্যন্ত বড় একটি ভুল ধারণা। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মানোর জন্য স্ট্রাগল তার পিছু ছাড়েনি তখনও। তিনি পরিবারে বড় ছেলে ছিলেন, আর অর্থনৈতিকভাবে অভাবে থাকা একটি পরিবারের বড় ছেলে হওয়া মানে পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়া। তখন তিনি পড়াশোনা করছিলেন গোয়েঙ্কা কলেজ অফ কমার্সে, কিন্তু পরিবারের অভাব এতটাই বেশি ছিল যে তিনি গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। তাকে বারবার বলা হচ্ছিল কিছু একটা করে টাকা কামাতে। যতই তিনি থিয়েটারে একের পর এক দুর্দান্ত নাটক করে যাচ্ছিলেন, কিন্তু থিয়েটারে টাকা তখনকার যুগে তেমন ছিল না, আজকের যুগেও নেই। শুধু অভিনয় দিয়ে তো আর পরিবারের মানুষের পেট চলে না। তিনি তখন খোঁজ করতে লাগলেন চাকরি। 40, 50, 60, 70-এর দশকের প্রেক্ষাপট নিয়ে লেখা উপন্যাস এবং সিনেমা যারা পড়েছেন বা দেখেছেন তারা ভালো করে জানেন শিক্ষিত মানুষের জন্য চাকরি খুঁজে পাওয়া তখন একটা যুদ্ধ জয়ের মতো ব্যাপার। অনেক জায়গায় ঘুরে ফিরে তিনি কলকাতার পোর্টে একটি কেরানির চাকরি জোগাড় করেছিলেন। কেরানির চাকরির পাশাপাশি তিনি থিয়েটারে অভিনয় করতেন এবং টুকটাক সিনেমায় কাজ করবার সুযোগ খুঁজতেন, এবং অবশেষে সিনেমায় কাজ করবার সুযোগ চলেও আসলো একবার। পরের টপিকে যাওয়ার আগে আবারও একটু অনুরোধ করে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি করে নেবেন। আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে, সেটার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কাইন্ডলি একটি লাইক দিয়ে আসবেন। আপনাদের সাহায্য ছাড়া আমাদের কন্টেন্ট কখনোই সফলতা পাবে না। চলুন এবার ভিডিওতে ফেরা যাক। 1947 সালে অর্থাৎ ভারতের স্বাধীনতার সালে তার হাতে আসে প্রথম সিনেমাতে কাজ করবার সুযোগ। তার এক বন্ধুর সাহায্যে হিন্দি একটি সিনেমা যার নাম মায়ারোর, সেই সিনেমাটিতে তিনি অভিনয় করবার সুযোগ পেয়েছিলেন। তখন তাকে সেই সিনেমার জন্য প্রতিদিন 5 কি করে পরিশ্রম দেওয়া হয়েছিল। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো সেই মায়ারো সিনেমাটি মুক্তিই পায়নি। তার মুক্তি পাওয়া প্রথম সিনেমার নাম ছিল দৃষ্টি
নেত্রীদান এবং সেটি মুক্তি পেয়েছিল 1948 সালে। তবে এটা ভেবে বসবেন না যে এই সিনেমাতে তিনি প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। কিংবদন্তি পরিচালক নিতিন বসুর এই সিনেমাতে তিনি তৎকালীন বিখ্যাত নায়ক অসিত বরণের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমাতে তার পারিশ্রমিক ঠিক করা হয়েছিল 27 টাকা, কিন্তু তিনি সবশেষে পেয়েছিলেন মাত্র 13 টাকা। এই সিনেমাতে তার নাম দিয়েছিলেন তার সত্যিকারের জন্মনাম অরুণ কুমার চ্যাটার্জি। দুঃখের বিষয় এই সিনেমাটিও বক্স অফিসে একদমই সাফল্য পায়নি। মেইন ক্যারেক্টার হিসেবে করা তার প্রথম সিনেমার নাম ছিল কামনা, যেটি 1949 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে তিনি তার নাম রেখেছিলেন উত্তম চ্যাটার্জি। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, এই সিনেমাটাও ডাহা ফ্লপ মেরে গিয়েছিল তখন। মহানায়ক হওয়ার পথের বাধার কোনো শেষ ছিল না। তিনি পরপর মর্যাদা, উড়ে যাত্রী, নষ্ট নীল নামক একের পর এক সিনেমা করে গিয়েছিলেন, যেগুলোর কোনোটাই সাফল্যের মুখ দেখতে পায়নি। মানুষের একটা সহজাত প্রবৃত্তি আছে, এইটা পৃথিবীর সকল দেশের মানুষের ক্ষেত্রেই সত্য। সফল মানুষকে আকাশে তুলে ফেলা এবং ব্যর্থ মানুষকে মাটিতে ছুড়ে ফেলার প্রবৃত্তি। উত্তম কুমারের একের পর এক ব্যর্থতার কারণে উত্তমকে সিনেমা ইন্ডাস্ট্রির মানুষজন মাটিতে পিষে ফেলবার চেষ্টা কম করেনি। তাকে দেখলেই মানুষজন সার্কাস্টিক কমেন্ট করে বসতো সামনাসামনি। ধরুন উত্তম সেটে এসেছেন, তখন তাকে দেখে একজন আরেকজনকে বলে বসতো, আরে দেখো দেখো কে এসেছে, আমাদের সেটে এই যুগে দুর্গাদাস এসেছে বা ছবি বিশ্বাস এসেছে। দুর্গাদাস এবং ছবি বিশ্বাস তখনকার বিখ্যাত অভিনেতা ছিলেন। 1991 সালে মুক্তি পাওয়া সহযাত্রী সিনেমাতে তিনি প্রথম উত্তম কুমার নামটি ব্যবহার করেছিলেন। তারপর কাজ করেছিলেন সঞ্জীবনী নামের সিনেমাতে। দুঃখের ব্যাপার হলো এই দুইটাও বিশাল ফ্লপ করে বসেছিল। পরপর 7টা সিনেমা ফ্লপ করলো এই মহানায়কের। তিনি তখন ভেবেই নিয়েছিলেন সিনেমা জগতে তার কোনো ভবিষ্যৎ নেই। বন্দরের চাকরিটাতেই তিনি পাকাপোক্তভাবে মনোযোগ দেওয়া শুরু করলেন। সিনেমা জগতের লোকজন তার একটা ব্যঙ্গাত্মক নামও দিয়েছিলেন। সেই নামটা ছিল ফ্লপ মাস্টার জেনারেল। হিউমিলিয়েশনের সর্বোচ্চ পর্যায়ে যাকে বলে আর কি। কি একটা অদ্ভুত শুরু ভেবে দেখেছেন। এইটার সাথে আমি মেসি কিংবা মহেন্দ্র সিং ধোনির অভিষেকের একটা মিল পাই। লিওনেল মেসি, যিনি পৃথিবীর ফুটবলের মহাতারকা, তার বার্সেলোনার হয়ে প্রথম ফুটবল অভিষেক হয়েছিল যেই ম্যাচে, সেই ম্যাচেই তিনি লাল কার্ড খেয়ে বসেছিলেন। কি আজব একটা স্টার। কিংবা ধোনির কথাই যদি বলেন, এমন কোনো আন্তর্জাতিক ট্রফি নেই যেটা তিনি ইন্ডিয়াকে জেতাননি। তিনি প্রথম অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচে কোনো পারফরমেন্সই করতে পারেননি। কথায় বলে না, এটা ভাগ্য দেবতার পরিহাস ছাড়া কিছুই নয়। উত্তম, মেসি কিংবা ধোনি সবার ক্ষেত্রে এই কথার প্রযোজ্য। উত্তমের ভাগ্য ঘুরাবার বেলায় অভিনেতা পাহাড়ি সান্যালের একটা বড় ভূমিকা রয়েছে। তিনি উত্তমের মাঝে কিছু একটা দেখেছিলেন। তার কথাতেই হয়তো এমপি প্রোডাকশন 1952 সালে উত্তম কুমারের সাথে 3 বছরের একটি কন্ট্রাক্ট সাইন করেছিলেন। সেই চুক্তির প্রথম সিনেমা ছিল বসু পরিবার সিনেমাটি। এখানে প্রধান চরিত্রে অভিনয় না করলেও অভিনয় করেছিলেন মুখ্য চরিত্রে। সেই চরিত্রটি সবার নজরে এসেছিল। আমার সামান্য 500 টাকা তো দিতে পারেন না? পারলেও দেওয়া উচিত নয়। আপনার মতো পাওনাদারকে নাকের দড়ি দিয়ে আরো 6 মাস ঘোরানো উচিত। 3 মাসের চুক্তিতে টাকা দিয়েছেন, কিন্তু হঠাৎ আপনার বিশ্বাস এমন টলে গেল যে প্রায় রোজই আপনি টাকা আরম্ভ করেছেন। তারপরে সিনেমাটির নাম ছিল 74.5, যেটি মুক্তি পেয়েছিল 1953 সালে। সেটা তো তিনি প্রধান চরিত্রে করেননি, কিন্তু মানুষের নজরে এসেছিলেন ঠিকই। এই সিনেমাতেই বাংলা সিনেমার দর্শকরা পেয়েছিল বাংলার শ্রেষ্ঠ এবং জনপ্রিয় জুটি উত্তম সুচিত্রা। হ্যালো, কাকে চাই? আপনাদের সঙ্গে বারবার রং কানেকশন হচ্ছে। আপনার নাম্বারটা কি বলুন না? আপনার কি নম্বর দরকার বলুন? কেন মেঝে মেঝে ট্রাবল দিচ্ছেন বলুন তো? আমি একটা বোর্ডিং এ ফোন করছি। এই সিনেমার ফলে উত্তমের উপর নজর পড়ে গিয়েছিল আপামর জনতা। তাকে নিয়ে হচ্ছিল কথাবার্তা। সেটার ফলাফল পড়ল পরের বছর, অর্থাৎ 1954 সালে। 1954 সালকে উত্তম কুমারের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায়। একটু গেস করুন তো, এই বছরে তিনি কয়টা সিনেমা করেছিলেন? 5টা, 10টা? সংখ্যাটা তার থেকেও বেশি। তিনি অভিনয় করেছিলেন 14টি সিনেমাতে। তার মাঝে বেশ কয়েকটি সফল সিনেমাতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেনের বিপরীতে, যেমন মরণের পর, ওরা থাকেও পারে, চাপাডাঙ্গার বউ ইত্যাদি। তাদের জুটি হয়ে উঠেছিল তখনকার টক অফ দ্য টাউন। এই উত্থান হাজার হাজার বাঙালির নজরে আসবার সাথে সাথে আরেকজনেরও নজরে এসেছিল, যাকে বাংলার মানুষ এই 1954 সালে ওইভাবে চিনত না। কিন্তু এই মানুষটির চোখেও বাধা পড়েছিল উত্তমের অভিনয়। সেই মানুষটির নাম হলো বাংলা সিনেমার অবিসংবাদী কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় তখনও সিনেমা জগতে আসেননি, কিন্তু তিনি উত্তমের অভিনয় দেখে বলেছিলেন বাংলার অন্যান্য নায়কের থেকে উত্তমের অভিনয় একদমই আলাদা। বেশিরভাগ নায়কই তখন সিনেমাতে অতিরিক্ত যাত্রা টাইপ অভিনয় করতেন। উত্তম সেনের সম্পূর্ণ আলাদা। উত্তমের অভিনয়ে থিয়েটারের কোনো ছাপ থাকতো না। সত্যজিৎ রায় তখন উত্তমকে তুলনা করেছিলেন হলিউডের সাথে। তিনি বলেছিলেন উত্তম নিশ্চিতভাবেই অনেক অনেক দূর যাবে। সত্যজিৎ রায়ের এই কথা ভালোভাবেই ফলেছিল। এই 1954 সালের উত্তম সুচিত্রার অগ্নি পরীক্ষা সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সাকসেসফুল সিনেমা ছিল। এই সিনেমা বাংলা সিনেমার বক্স অফিসের মোড়ই ঘুরিয়ে দিয়েছিল। বাংলা সিনেমাও যে এই পরিমাণ টাকা কামাতে পারে, এইটা এই সিনেমার আগে প্রডিউসাররাও জানতেন না। এর আগে তখন এই ধরনের টাকা কামাতো শুধুমাত্র হিন্দি সিনেমা। বাংলার মানুষ মজে ছিল হিন্দি বিগ স্টারদের উপর, কিন্তু উত্তমের অগ্নি পরীক্ষা সে সবকিছু বদলে দিল। মানুষ তখন মজে গেল উত্তম সুচিত্রায়। তারা একসাথে 30টি সিনেমা করেছিলেন এবং 30টি সিনেমায় ব্লকবাস্টার রকমের সফল ছিল। সেগুলোর মাঝে সবার উপরে সাপমোচন, হারানো সুর, পথে হলোদেরই ছিল অন্যতম। উত্তম কুমার খুব দ্রুতই বাংলা সিনেমার মহাতারকা হয়ে উঠলেন। সে ভুলে সংশোধন হওয়া দরকার। কোনো ভুলই তুমি করো না না মল্লিকা, হয় না, হতে পারে না, হওয়া উচিত নয়। কোটিপতির ঘর আলো করবার জন্য তুমি এই কুৎসিত দারিদ্রের মধ্যে আমি কেমন করে তোমাকে টেনে নিয়ে আসবো?
1997 সালে তিনি প্রথম প্রডিউসার এবং অভিনেতা হিসেবে মুক্তি দেন হারানো সুর সিনেমাটি। এই সিনেমাটি তৎকালীন সময়ে বাজেটের এগেইনস্টে যেই পরিমাণ ব্যবসা করেছিল সেটার রেশিও বের করলে সেটার সামনে এখনকার বড় বড় সব বাংলা ব্লকবাস্টারগুলো মুখ থুবড়ে পড়বে। এই হারানো সুরের কারণেই তিনি প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন। উত্তম কুমার তারপর একের পর এক ব্লকবাস্টার দিয়ে গিয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি একাই রাজ করে গিয়েছিলেন বাংলা সিনেমাতে। উত্তম কুমার যখন সিনেমার মেগা স্টার হয়ে গিয়েছিলেন তখন তার করা সিনেমার কিছু চরিত্র নিয়ে সমালোচকরা প্রায় হাস্যরসিকতা করতেন। সেটা একটু বুঝিয়ে বলি। উত্তমের করা চরিত্রগুলো ছিল একাধিক কাজে পারদর্শী। দেখা যেত তার করা নায়কের চরিত্র একই সাথে ফুটবল, টেনিস, সাঁতার, ব্যাডমিন্টন সবকিছুতেই পারদর্শী ছিল। খেলাধুলার পাশাপাশি সেই চরিত্র আবার গানও গাইতে পারে, মানে সর্বকাজে পারদর্শী যাকে বলে আর কি। জিনিসটা অতিরিক্ত অবিশ্বাস্য, অর্থাৎ সমালোচকদের ভাষায় অতিরঞ্জন যাকে বলে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, উত্তম সিনেমাতে আসার আগে তিনি নিয়মিত শরীরচর্চা করতেন। শরীরচর্চার পাশাপাশি তিনি ভলিবল, ফুটবল, ক্রিকেট এবং সাঁতারে ছিলেন খুবই ভালো। ভবানীপুরের বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় পরপর 3 বার সাঁতার বিজয়ী হয়েছিলেন তিনি। ঘটনা এখানেই শেষ না, তিনি এসবের পাশাপাশি সুকুমার গুপ্তের কাছ থেকে শিখতেন লাঠি খেলা। তিনি ননী ঘোষের আখড়ায় নিয়মিত কুস্তিও শিখেছেন বেশ অনেকদিন। তিনি নিদান বন্ধুর কাছে গানের তালিমাও নিয়েছেন। উত্তরপ্রদেশের এক মৌলানার কাছে তিনি নিয়মিত উর্দু এবং হিন্দিও শিখেছেন। এখন আপনারাই ভেবে দেখেন, একটা মানুষ যদি ফুটবল, ক্রিকেট, ভলিবল, সাঁতার, গান, কুস্তি, লাঠি খেলায় সিনেমার আসার আগেই পারদর্শী হয়ে আসেন, তাহলে তার করা কিছু চরিত্র তো সর্বকাজে পারদর্শী হতেই পারে। সেটা কি খুব বেশি অতিরঞ্জিত হয়ে যায়? এবার উত্তম কুমারের সাথে সত্যজিৎ রায়ের কাজের গল্পটাও একটু বলা যাক। আমি তো আগেই বলেছি সিনেমা জগতে আসার আগেই সত্যজিৎ রায় উত্তমের ভক্ত হয়ে গিয়েছিলেন। 1956 সালের কথা। সত্যজিৎ রায় পথের পাঁচালী বানিয়ে বাংলা সিনেমাকে ততদিনে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন। তখন তিনি ভাবলেন রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসটিকে সিনেমায় রূপ দেবেন। সিনেমার স্ক্রিপ্ট লিখে গেলেন উত্তম কুমারের কাছে। উপন্যাসের সন্দীপ চরিত্রটির জন্য তিনি বেছে নিয়েছিলেন উত্তমকে, কিন্তু সেখানে একটি ছোটখাটো দ্বিমত এসেছিল। সন্দীপের চরিত্রটা ছিল খল চরিত্র। উত্তম কুমার তখন তার রোমান্টিক নায়কের চরিত্র দিয়ে সাফল্যের চূড়ায় উঠে বসে আছেন। সাফল্যের এই পর্যায়ে এসে মানুষ রিস্ক নিতে ভয় পায়। এতদিনের টিটকারি অপমান সহ্য করে এত বছরের স্ট্রাগলের পর তিনি সবেমাত্র সফলতা পাওয়া শুরু করেছিলেন। ঠিক তখনই তিনি একটি খল চরিত্র করে রিস্ক নিতে চাননি। তিনি সত্যজিৎ রায়কে ডেকে অত্যন্ত বিনয়ের সাথে চরিত্রটি প্রত্যাখ্যান করেছিলেন। পরে সত্যজিৎ রায় সেই সময় উত্তমের মৃত্যুর আগ পর্যন্ত সিনেমাটি আর বানাননি। এই ঘটনা 10 বছর পর সত্যজিৎ রায় দার্জিলিং এ বসে একটি স্ক্রিপ্ট লিখেছিলেন। সেই গল্পটির মূল বক্তব্য অনেকটা এরকম যে একজন পাড়ার থিয়েটারের নায়ক কিভাবে ধীরে ধীরে সিনেমার মহাতারকা হয়ে উঠেছিলেন। তার ইন্টারনাল সাইকোলজিক্যাল ডিলেমাগুলো নিয়েই সিনেমার গল্পটা এগিয়েছিল। সত্যজিৎ রায় এই চরিত্রটি উত্তম কুমারের বাস্তব জীবনের উপর ভিত্তি করেই লিখেছিলেন। এবার আর উত্তম কুমার না করেননি, কারণ ততদিনে ইন্ডাস্ট্রিতে তার পজিশন এতটাই পাকাপোক্ত হয়ে রয়েছিল যে সুনামি আসলেও তাকে সেই পজিশন থেকে সরানোর মতো কেউ ছিল না। উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের কোলাবোরেশনের এই নায়ক সিনেমা মুক্তি পাওয়ার পর রীতিমতো ঝড় তুলে দিয়েছিল সিনেমার জগতে। শুধু ইন্ডিয়ার জগতে না, আন্তর্জাতিক বিশ্বেই মানুষ হতবাক হয়ে গিয়েছিল এই সিনেমা দেখে। উত্তমের চরিত্রটির যে দুর্দান্ত স্মার্ট রিপ্রেজেন্টেশন ছিল সেই সিনেমাতে, এমন স্মার্ট এবং ইন্টেলেকচুয়াল ব্রিলিয়ান্ট নায়কের চরিত্র আমি 2024-এও দেখিনি কোথাও। এবং আমি আন্তর্জাতিক সিনেমা প্রচুর পরিমাণে দেখেই এই কথা বলছি। হলিউডের সুপারস্টার অভিনেত্রী এলিজাবেথ টেইলর নায়ক সিনেমা দেখে উত্তম কুমারের সাথে দেখা করবার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। তাহলে উত্তমের এই চরিত্রটার প্রভাব একটু ভেবে দেখুন। আপনি এত প্রেমের দৃশ্য করেন, এত নায়িকার সঙ্গে এত ছবিতে, কিন্তু আপনার বাড়িতে একজন অচেনা মেয়ে এলে তো নার্ভাস হয়ে পড়েন কেন? নার্ভাস? নার্ভাসই তো। সংযত। ফোর্বস পত্রিকাটি যখন ইন্ডিয়ার শ্রেষ্ঠ 25টি পারফরমেন্সের তালিকা বের করেছিলেন, উত্তমের করা এই নায়কের চরিত্রটি ছিল সেখানে। নায়ক সিনেমার বেশিরভাগ শট ওয়ান টেকে করা। এটা থেকে বোঝা যায় এই সিনেমাতে উত্তমের ডেডিকেশন ছিল কি পরিমাণ। নায়কের ইন্টারেস্টিং ঘটনা বলে শেষ করা যাবে না। সিনেমার শুটিং প্রথম দিনে সত্যজিৎ রায় মেকআপ ম্যানকে বলে রেখেছিলেন নায়ক সিনেমাতে উত্তমের কোনো মেকআপ হবে না, একদম ন্যাচারাল লুকটাই তিনি দিতে চান। মেকআপ ম্যান তো ভয়ে উত্তমকে এই কথা বলতেই চাননি। শেষ পর্যন্ত সত্যজিৎ এসে উত্তমকে বললেন উত্তম তোমার কোনো মেকআপ হবে না। উত্তম তো সেটা শুনে একটু থতমত খেয়ে গিয়েছিলেন। সত্যজিৎ রায় তখন বললেন তোমার কোনো চিন্তা নেই, ফ্ল্যাশব্যাক তো আছেই, তাতে একটু মেকআপ হবে, কিন্তু এমনিতে কোনো মেকআপ দেব না। তিনি আরো বলেছিলেন উত্তমকে কিছু ফুটেজও দেখা হবে শুটিং এর, যদি সেই ফুটেজ দেখে উত্তমের পছন্দ না হয় তাহলে তিনি অন্য ব্যবস্থা নেবেন। কিন্তু ফুটেজ দেখে উত্তমের ভয়ানক ভালো লেগে গিয়েছিল। সত্যজিৎ রায় তার চয়েস নিয়ে বরাবরই অনেক জেদি ছিলেন। নায়ক সিনেমার জন্য যখন তিনি উত্তমকে ঠিক করেছিলেন, তখন তার সিনেমার নিয়মিত মুখ সৌমিত্র এসে তাকে জিজ্ঞেস করলেন নায়ক সিনেমায় তাকে কেন নেওয়া হলো না। সত্যজিৎ ঠান্ডা মাথায় সরাসরি বললেন তুমি কি উত্তম? উত্তমের এই ভিডিওটা শেষ করছি উত্তমের স্ত্রীর একটি বক্তব্য দিয়ে। নায়ক সিনেমার মুক্তির দিন সম্পর্কে সুপ্রিয়া দেবী বলেন ভবানীপুরের ইন্দিরা সিনেমাতে ছিল সিনেমাটির প্রিমিয়ার শো। আমি আর উত্তম হাজরা মোড়ে পৌঁছে দেখি হাজার হাজার মানুষের মাথা। কি করে হলে পৌঁছাবো কিছুতেই বুঝতে পারছি না। উত্তম রীতিমতো ঘামছে। অনেক কষ্টে পৌঁছালাম শেষ পর্যন্ত। শো শেষ করে যখন বের হচ্ছি, পাবলিক গুরু গুরু বলে এমন ভাবে ঝাঁপিয়ে বললো যে উত্তমের শার্টের একটা হাতা ছিঁড়ে বেরিয়ে গেল। আমার শাড়ির আঁচলটাও নেই। কোনো মতে ওই অবস্থায় গাড়িতে উঠে আমরা তখন সোজা গ্র্যান্ড হোটেলে চলে আসলাম। উত্তমকে বোঝানোর জন্য এই বক্তব্যটি যে বড় আর কিছু আছে বলে মনে হয় না। ওপারে ভালো থাকবেন বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সেফ থাকুন। আনটিল নেক্সট টাইম, টাটা।